বাসর রাতে যখন বউকে জড়িয়ে ধরি তখনই অজ্ঞান হয়ে পড়ে। আমি ভীষণ ভয় পেয়ে যাই, কারণ আমি শুধু ওকে ধরেছিলাম। আমি ভাবছিলাম হয়তো বা ও ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি কাউকে কিছু না বলে নিজে নিজে ওর চোখে মুখে জল দিতে লাগি, কিন্তু কোনোভাবে মেঘনার জ্ঞান ফিরছিল না। ভীষণ ভয় পেয়ে আমি আমার বৌদিকে ডাক দিই, বৌদি দেখে যাও মেঘনা অজ্ঞান হয়ে গেছে। বৌদি তাড়াতাড়ি আমার রুমে আসেন, এসে হাসতে হাসতে বলেন, এটা সামান্য ব্যাপার, ও নতুন বউ তো সেজন্য হয়তো এমনটা হয়েছে। না বৌদি, আমি মেঘনার সাথে কোনো ধরনের কিছু করিনি যে ও অজ্ঞান হয়ে যাবে। এই কথা শুনে বৌদি অবাক হয়ে যান, কি বলছো এসব? তাহলে ও অজ্ঞান হয়ে গেল কেন? আমি মেঘনাকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের বিয়েটা আমার পরিবারের অমতেই হয়েছে। বৌদি শুধু আমার আর মেঘনার ভালোবাসা মেনে নিয়েছে। এই নিয়ে দাদা বৌদির সাথে রোজ ঝগড়া করেন যে বৌদি আমাকে কোনো সাপোর্ট করেন, কিন্তু বৌদি দাদার কোনো কথাই শুনতো না, দিনরাত আমাকেই সাপোর্ট করে গেছে। মেঘনার জ্ঞান না ফিরায় বৌদি বাবা মা দাদা সবাইকে বলে যে ওর জ্ঞান ফিরছে না, কিন্তু ওকে দেখার জন্য কেউ এগিয়ে আসেনি। বাধ্য হয়ে আমি ডাক্তারকে ফোন করি, কারণ যাকে ভালোবেসে বিয়ে করেছি বিয়ের প্রথম দিন রাতেই তাকে আমি হারিয়ে ফেলতে চাই না। কলেজে যাওয়ার সময় রাস্তায় মেঘনার সাথে আমার আলাপ হয়। মেঘনা খুব সাধারণ একটা পরিবারের মেয়ে বলে আমাদের পরিবারে ওকে কেউ মেনে নিতে রাজি নন। আমি সবার অমতে বিয়ে করেছি, কারণ আমার বিশ্বাস আছে যে বাবা মা সবাই একদিন ওকে মেনে নেবে। তার বিয়ের প্রথম দিন মেঘনা অজ্ঞান হয়ে যাওয়ায় আমার ভীষণ টেনশন হচ্ছিল। আমার পার্সোনাল একটা মোবাইলের শোরুম ছিল, টাকা পয়সা কিছুর অভাব আমাদের পরিবারে ছিল না, তাই হয়তো বাবা মা মেঘনাকে মেনে নিতে রাজি ছিলেন না। কিন্তু আমি টাকা পয়সার কোনো লোভী নই। মেঘনা গরিব ঘরের মেয়ে, কিন্তু আমি ওকে মন থেকে ভালোবেসেছি, তাই সবার অমতেই ওকে বিয়ে করেছি। ডাক্তারকে ফোন করার আধ ঘন্টার মধ্যে ডাক্তার আমাদের ঘরে আসেন, কারণ উনি আমাদের ফ্যামিলি ডাক্তার ছিলেন। কারো কোনো অসুবিধা হলে উনাকেই ফোন করা হতো। ডাক্তার এসে মেঘনার পাশে বসে ভালো করে চেক করে আমাকে এমন একটা কথা বলেন যা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ডাক্তার জানতেন না যে আমাদের বিয়ে কোন দিন হয়েছে, কারণ আমি আর মেঘনা পালিয়ে বিয়ে করেছিলাম। ডাক্তার আমাকে বলেন, অনেক খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারের মুখে এমন কথা শুনে বৌদি অবাক হয়ে আমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকেন। আমিও কিছু বুঝতে পারছিলাম না যে কি করে এমনটা হলো। তার মানে মেঘনা অন্য কারোর পাপের বোঝা নিয়ে আমার সাথে ভালোবাসার নাটক করছে, আমার ঘরে এসেছে। আমি এসব কিছু মেনে নিতে পারছি না। আমার পরিবারের লোকেরা যখন জানবে যে এই মেয়েটা একটা পাপ নিয়ে এই করে এসেছে, তখন ওরা আমাকেই বা কি বলবে। লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে যাচ্ছিল। তার একটা ইঞ্জেকশন দিয়ে তারপর মেঘনার জ্ঞান ফিরেছে। মেঘনার জ্ঞান ফেরার পর আমি ডাক্তারকে ভিজিট দিয়ে পাঠিয়ে দিয়েছি। বৌদি আমার ঘরে ছিলেন। বৌদির সামনে আমি আস্তে করে মেঘনাকে জিজ্ঞেস করি, ডাক্তার এগুলো কি বলেন? কার পাপের বোঝা নিয়ে আমার ঘরে এসেছো, সত্যি করে বলো, তা না হলে গাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। ভালোবাসার এই মূল্য দিলে তুমি? যদি অন্য কারোর সাথে সম্পর্ক ছিল তাহলে আমাকে কেন এত বড় শাস্তি দিলে? আমি বাবা মার সামনে কি করে মুখ দেখাবো? আর অন্যের পাপের বোঝা আমি কেন মেনে নেব? ডাক্তার বলেছিলেন ওর বাচ্চা সবেমাত্র 1 মাস হয়েছে, আর আমি 5 বছর থেকে ওকে ভালোবাসি। আজ পর্যন্ত কারোর সাথে কথা বলাও আমি দেখিনি, তাহলে কি করে এমনটা হলো? মেঘনাকে জোর করার পর মেঘনা আমাকে উত্তর দিতে গিয়ে কান্না করে ফেলে। কাঁদতে কাঁদতে আমাকে এমন একটা কথা বলে যা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। বৌদির সামনে মেঘনা বলে যে আমার গর্ভে যে সন্তান আছে সেটা তোমার বড় ভাইয়ের সন্তান। মেঘনার কথা সম্পূর্ণ অযুক্তিকর কথা ছিল, কারণ আমার দাদা সবকিছু জানার পর কেনই বা ওর সাথে এমনটা করতে যাবেন? এইসব কথা শোনার পর বৌদি ঠাস ঠাস করে মেঘনার গালে থাপ্পড় বসিয়ে দেন আর বলেন, বেহায়া বেশরম মেঘ, তোকে আমি সাপোর্ট করেছিলাম, সেই জন্য আজ তুই আমার স্বামীর গায়ে কলঙ্ক মাখিয়ে দিচ্ছিস? লজ্জা করে না তোর? এই বাড়িতে বউ হয়ে এসে এই বাড়ির সম্মান খারাপ করছিস? কেমন নিচু পরিবারের মেয়ে তোর কথাতেই বোঝা যাচ্ছে। তখন মেঘনা এক পাশ থেকে বলতে শুরু করে, বৌদি আমি কিছু ভুল বলছি না, আপনার স্বামী আমাকে বাধ্য করে এমনটা করেছেন। আমি রাজুকে মন থেকে ভালোবাসি, ওকে ছাড়া এক মুহূর্ত তাকে আমার যেন মৃত্যুর যন্ত্রণার মতো হচ্ছিল। রাস্তায় আপনার স্বামীর সাথে আমার আলাপ হয়। আমি কলেজ থেকে বাসায় ফিরছিলাম, পেছন থেকে উনি আমাকে ডাক দেন। তারপর আমাকে কিছু কথা বলার পর বলেন যে তুমি যদি আমার ছোট ভাইকে বিয়ে করতে চাও তাহলে আমি যা বলবো তাই করতে হবে। আমি যদি আমার পরিবারের সবাইকে বুঝিয়ে বলি তাহলে সবাই তোমাকে মেনে নেবে, তা না হলে রাজুর বউ হওয়া তোমার ভাগ্যে কখনো জুটবে না।
তারপর উনি আমাকে বলেন ওনার সাথে আমাকে এক রাত কাটাতে হবে। ওনার কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে যাই, কারণ আমি ওনার ছোট ভাইকে ভালোবাসি, আর বড় ভাই হয়ে এসব কি বলছেন উনি। তারপর বাধ্য হয়ে আমি ওনার কথায় রাজি হয়ে যাই, কারণ আমি রাজুকে হারাতে চাইনি। রাজু প্রথম প্রথম আমাকে ভয় দেখাতো যে ওর পরিবারের লোকেরা যদি আমাকে মেনে না নেন তাহলে ও আমায় বিয়ে করবে না, তাই বাধ্য হয়ে আমি এইসব কাজ করেছি। রাজু, এটা তো তোমার ভাইয়েরই সন্তান, প্লিজ আমাকে মেনে নাও, আমি তোমার জন্য এই কাজ করেছি। মেঘনা আমাকে যত বোঝাচ্ছে আমার বেশি রাগ উঠছে, মনে হচ্ছিল গলায় দড়ি দিয়ে ওকে ঝুলিয়ে রাখি। তখন বৌদি কাঁদতে লাগেন আর আমাকে বলেন, রাজু তুমি মেনে নাও ওকে, কারণ আজ যদি তুমি মেঘনাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমার সংসার ভেঙে শেষ হয়ে যাবে। আমি সব খারাপ সময়ে তোমার পাশে ছিলাম, সব সময় তোমাকেই সাপোর্ট করেছি। আজ আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, তুমি আমার সংসারটা বাঁচিয়ে দাও। কারণ সবাই যদি জানতে পারে যে মেঘনার গর্ভে আমার স্বামীর সন্তান আছে, তাহলে সবাই চাইবে যে আমার স্বামীর সাথে মেঘনার বিয়ে দিতে, আর স্ত্রী হয়ে আমি সেটা মেনে নিতে পারবো না। এটা তো তোমার ভাইয়েরই সন্তান, তুমি মেনে নাও। বৌদির কথা শুনে আমার ভীষণ দয়া হয়, কারণ আমার খারাপ সময়ে পরিবারের কেউ আমার পাশে ছিল না। সব সময় বৌদি বড় বোনের মতো আমাকে সাপোর্ট করে গেছেন, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে মেঘনা যা বলছে সেটা সত্যি নাকি মিথ্যা। তাই দাদাকে আমি আমার ঘরে ডেকে পাঠাই। দাদা ঘরে আসার পর বৌদি দাদাকে সবার সামনে জিজ্ঞেস করেন। দাদা প্রথমে স্বীকার করতে চাননি। তারপর মেঘনা বলে, দাদা আপনি কি আপনার সন্তানের মাথায় হাত রেখে বলতে পারবেন যে এই সন্তান আপনার নয়? তখন দাদা আমতা আমতা করে বলেন যে, দেখ রাজু, যা হওয়ার তা তো হয়ে গেছে, এবার মেঘনাকে নিয়ে সুন্দরভাবে সংসার কর। আর এই সব কথা আমাদের পরিবারে অথবা ভাইদের কেউ যেন জানতে না পারে, এতে আমাদের পরিবারেরই অসম্মান হবে। দাদার দিকে তাকাতে আমার লজ্জা হচ্ছিল, কারণ যে দাদা নিজের সম্মান বাঁচাতে পারে না সে নাকি পরিবারের সম্মানের কথা বলছে। যে মেয়ে ওনার ছোট ভাইয়ের স্ত্রী হতে চলেছে সেই মেয়ের সাথে রাত কাটাতে ওনার একটুও সম্মানে বাঁধলো না, আর আজ দাদা আমাকে সম্মান শেখাচ্ছে। আমি মেঘনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম, কিন্তু বৌদির মুখের দিকে তাকিয়ে আমি মেঘনাকে মেনে নেই, যাতে ওদের সংসারটা ভেঙে না যায়। আমার দাদার আগের একটা ছেলে আছে, তাই আমি চাই না যে ওদের সংসারে কোনো ধরনের অশান্তি আসুক। কিন্তু বৌদি দাদাকে আর আগের মতো কখনো মন থেকে ভালোবাসতে পারবে না, আর আমিও মেঘনাকে আগের মতো কখনো নিজের মন থেকে ভালোবাসতে পারবো না। ও আমাকে বিশ্বাস করে নেই যে আমি ওকে ভালোবাসি। যদি রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো তাহলে আমি ওকে নিয়ে রাস্তায় চলে যেতাম। ওর উপর থেকে আমার বিশ্বাস ভরসা সবকিছু উঠে গেছে, শুধু নিজের পরিবারের দিকে তাকিয়ে ওকে নিয়ে সংসার করছি। আমার জীবনের গল্পটা কোথায় থেকে কোথায় চলে এলো। এত আশা স্বপ্ন নিয়ে ভালোবেসেছিলাম মেঘনাকে, বুঝতে পারিনি যে একদিন নিজের ভাইয়ের সন্তানকে আমার সন্তান বলে পরিচয় দিতে হবে। চলছে আমার জীবনটা। সব মেয়েদের বলছি, যদি কাউকে ভালোবাসো তাহলে তাকেই বিশ্বাস করো, অন্য কারো কথা বিশ্বাস করে নিজের সম্মানহানি করো না। যে সত্যিকারে ভালোবাসবে হাজার বাধা আসলেও সে তোমার পাশে এসে দাঁড়াবে। এমন কোনো কাজ করো না যে কাজের জন্য সারা জীবন অন্যের সামনে মাথা নিচু করে দাঁড়াতে হয়।